বোর্ড দেখা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে। তো আমরা নাম্বার 7 এর অঙ্কটা দেখি। নাম্বার 7 আশা করি হয়েছে অনেকের। নাম্বার 7 কি বলছে? নাম্বার 7 বলছে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 40 সেন্টিমিটার 32 সেন্টিমিটার। তো দুটো সদৃশ ত্রিভুজ আছে। ধরা যাক এটা একটা ত্রিভুজ এবং এটা একটা ত্রিভুজ। এই দুটো সদৃশ ত্রিভুজ। নাম দিয়ে দিলাম। একটা এবিসি আর একটা ডিইএফ। তো এখানে ডেফিনেটলি এবির সঙ্গে ডি সমান, মানে সমান নয়, মানে রেশিওটা সমান। এবির সঙ্গে ডি রেশিও সমান, এসির সঙ্গে ডিএফ এর রেশিও সমান, আর এই বিসির সঙ্গে ইএফ এরটা সমান। তো এর পরিসীমা মানে কি? এবি প্লাস বিসি প্লাস সিএ, সেটা দিয়েছে 40। এর পরিসীমা মানে কি? ডিই প্লাস ইএফ প্লাস এফডি 32। প্রথম ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য 18 সেন্টিমিটার হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? তো ধরা যাক আমরা প্রথম ত্রিভুজের এবি বাহুটার দৈর্ঘ্য ধরে নিচ্ছি 18 সেন্টিমিটার। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য 18 সেন্টিমিটার। তাহলে এবির সঙ্গে ডি রেশিও সমান হয়, আমরা জানি। আবার এই যে অ্যাকচুয়ালি যেহেতু এবিসি আর ডি তারা পরস্পর সদৃশ, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি তো এটা, যে যেহেতু ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ ডিইএফ, সুতরাং আমরা লিখতে পাচ্ছি এবি বাই ডিই is equal to BC by EF is equal to CA by FD। এই রেশিও গুলো সমান প্রত্যেকটা। এই রেশিওটাকে আমরা ধরে নিচ্ছি কে। তাহলে এবার দেখো যে আমরা কি লিখতে পারি। তাহলে এখান থেকে ফার্স্ট একটার সঙ্গে কে যদি ইকুয়াল করি, তাহলে আমরা লিখতে পারি AB is equal to K into DF, এই D, BC is equal to K into EF, CA is equal to K into FD। লেফট হ্যান্ড সাইডে যেগুলো যোগ করি আমরা, অর্থাৎ AB প্লাস BC প্লাস CA কে যদি যোগ করি, তাহলে ডান দিকে K কমন নিলে হবে DE প্লাস EF প্লাস FD। এই AB প্লাস BC প্লাস C সেটা কত? সেটা তো 40। আর K ইন্টু এই DE প্লাস EF প্লাস FD কত? 32। তাহলে এখান থেকে আমরা K এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 40/32। K এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 40/32। কত দিয়ে যায়? 8 দিয়ে 5 8 40, 8 দিয়ে 4 8 32। তাহলে K এর মান পেয়ে গেলাম 5/4। আমি এখানে কোন বাহুটা ধরেছি? 18। AB কে 18 ধরেছি। তাহলে AB কে যদি 18 ধরি, তাহলে অনুরূপ বাহু হচ্ছে D। তাহলে আমাকে এই রিলেশনটা নিয়ে কাজ করতে হবে। তাহলে AB বাই ডি এটা ইকুয়াল টু কে, আর কে এর মান কত বের করে রেখেছি? 5/4। এবি এর মান কত ধরেছি? 18 বাই ডিই ইজ ইকুয়াল টু 5/4। তাহলে ডিই ইজ ইকুয়াল টু কত হচ্ছে না? 4 × 18/5।
তাহলে 4×8=72/5, 5×5, 6×7=2, 4×5=20, 14.4 সেন্টিমিটার। কারোর হয়েছে এটা? হ্যাঁ স্যার হয়েছিল। হ্যাঁ স্যার এটাই হবে। কি আনসার বেরিয়েছে, এটা না অন্য? স্যার 14.4। হ্যাঁ, হ্যাঁ এটাই। স্যার 14.4। আচ্ছা, এটা গেল আমাদের নাম্বার 7। নাম্বার 8 কি বলছে? নাম্বার 8 বলছে সকাল 9:30 এর সময় ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের বৃত্তীয় মান, মানে বৃত্তীয় পদ্ধতিতে বের কর। তো এটা হয়েছে 90 কারোর? ডিগ্রি হবে না? হ্যাঁ স্যার 90 ডিগ্রি হবে, আর বৃত্তীয় মান হবে π/2। বৃত্তীয় মান হবে π/2। আনসার কি সেটা আছে? হ্যাঁ না স্যার। না সেটাই। সেটাই আছে আনসার না? না স্যার আনসার অন্য আছে। তাহলে হয়েছে কারোর এটা? না আমি পাইনি। নটা 30। তো ব্যাপার হচ্ছে 9:30, এই যে কাঁটাটা, ঘন্টার কাঁটাটা এইখানে থাকবে কখন? যখন যখন মিনিটের কাঁটাটা আমার এইখানে আছে। যখন মিনিটের কাঁটাটা আমার এইখানে থাকবে, তখন ঘন্টার কাঁটাটা এইখানে থাকবে। কিন্তু মিনিটের কাঁটাটা ঘুরতে ঘুরতে এসে যখন 9:30 হচ্ছে, তখন নিশ্চয়ই এই কাঁটাটার এইখানে থাকবে না, তখন এ একটু সরে যাবে। মানে অ্যাকচুয়ালি 9টা আর এটা 9টা, এখানে 10টা, এটা 11টা, এটা 12টা। তাহলে এই যে 9টার এই কাঁটাটা যখন 9:30 বাজবে, তখন সে তো এখানে থাকবে না, সে তো একটু সরে যাবে নাকি? ব্যাপারটা তো এইটা হওয়া উচিত। হ্যাঁ তখন তার মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। ঠিক আছে, তো আমাকে উত্তর অনুযায়ী তো 105 ডিগ্রি। এবার এখানে সেটাই মানে বের করতে হবে। তো 105 মানে ডেফিনেটলি 90 এর বেশি হবেই। কারণ 9টার যে কাঁটাটা, ঘন্টার কাঁটাটা কিন্তু আর এইখানে স্টে করবে না। 9টা যখন 30 হবে, তখন ঘন্টার কাঁটাটা এখানে স্টে করবে না, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে এই যে 9টার কাঁটাটা তাহলে কতটা কোণ সরে যাবে, সেটা আমাকে বের করতে হবে। তো একটা জিনিস ভেবে দেখো, যে মিনিটের কাঁটা যখন 60 মিনিট ঘোরে, তখন ঘন্টার কাঁটাটা কিন্তু, মানে মিনিটের কাঁটাটা যখন 60 ঘর ঘোরে, তখন ঘন্টার কাঁটাটা 5 ঘর ঘোরে, 5 ঘর সরে যায়। মিনিটের কাঁটা যখন 60টা ঘর সরে আসে, অর্থাৎ মিনিটের কাঁটা যখন 360 ডিগ্রি যখন ঘুরে যায়, তখন ঘন্টার কাঁটাটা কিন্তু 30 ডিগ্রি ঘোরে। তাহলে মিনিটের কাঁটা যখন, তাহলে প্রথম কথা, ঘন্টার কাঁটা যখন 360 ডিগ্রি ঘোরে, তখন মিনিটের কাঁটা 30 ডিগ্রি ঘোরে। কেন 30 ডিগ্রি বলছি?
কারণ এখানে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমি যদি কটা ঘর আছে এখানে 12টা ঘরে, তাহলে 12টা ঘরে যদি 360 ডিগ্রি হয় তাহলে একটা ঘরে কত 30। তাহলে এবার আমার প্রশ্ন হচ্ছে যে মিনিটের কাঁটাটা তো এখন 360 ডিগ্রি আসছে না, আসছে তো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি ঘুরলে ঘন্টার কাঁটাটা ঘুরবে কত? অর্ধেক, যখন তাহলে অর্ধেক ঘুরবে, অর্থাৎ 15 ডিগ্রি। তাহলে যদি ঘন্টার কাঁটা যে অবস্থানে 9টা বাজে সেখানে যদি থাকতো, এটা তো 90 ডিগ্রি, এ বিষয়ে সন্দেহ নেই। আর এটা পেলাম 15, তাহলে সুতরাং 9টা 30 মিনিটে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী দূরত্ব বা এই মধ্যবর্তী কোণ কত হচ্ছে আমাদের? 90 প্লাস 15, দ্যাট ইজ 105 ডিগ্রি। এবার তো যখন ডিগ্রি পেয়ে গেলাম তখন তার ষষ্ঠিক মান, বৃত্তীয় মান বের করতে কোনো অসুবিধা নেই। তখন সে আমরা একই লিখবো যে আমরা জানি, কি জানি? আমরা জানি যে 1 ডিগ্রি পাই সমান ইকুয়াল সমান টু 180। পাই বাই 180 রেডিয়ান। তাহলে সুতরাং 105 ডিগ্রি সমান সমান পাই গুণ 105 বাই 180 রেডিয়ান। 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 একে 5, 3 5 15, 5 6 30, 3 7 21, 3 12 36, মানে আলটিমেটলি আনসারটা হচ্ছে 7 পাই বাই 12। বোঝা গেল না গেল না? হ্যালো স্যার। হ্যাঁ, স্যার বলছি, আপনি বললেন না যে মানে 9টা 10টার মাঝখানে থাকবে, তার মানে 15 ডিগ্রি কোণ হবে মাঝখানে। 15 ডিগ্রি হবে না, কত হবে না? 9টা 31-এ কত হবে তখন কিন্তু বের করতে হবে ঐকিক নিয়ম করে। এখানে কিন্তু ঐকিক নিয়ম না না স্যার, করেছে। ওটা বলছি না হ্যাঁ স্যার, বলছি 9টা 30-এ যে আপনি লিখলেন না 15 ডিগ্রি হবে, যেটা হ্যাঁ মাঝখানের কোণটা বেশি। হ্যাঁ, স্যার এটা কি করে স্যার শিওর হচ্ছেন যে 15 ডিগ্রি হবে? মানে 9টা 10টার একদম পুরোপুরি মাঝখানে তো নাও থাকতে পারে। আমি শিওর করাচ্ছি না, অঙ্ক শিওর করাচ্ছি। ওর জন্যই তো বললাম ঐকিক নিয়ম করছি, যে 360 ডিগ্রি মিনিটের কাঁটা ঘুরলে ঘন্টার কাঁটা ঘুরে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি ঘুরলে 30 বাই 360 ডিগ্রি। তাহলে মিনিটের কাঁটা যদি 180 ডিগ্রি ঘোরে, তাহলে 30 ইন্টু 180 বাই 360, 80 360-কে 2, 2 দিয়ে 15, তাই বলছি 15। আমি কিছু বলছি না, কোনো অ্যাজাম্পশন করে অঙ্ক হচ্ছে না। কি বললাম, স্যার কিছু বোঝা বলছি গেল? না কি করতে হবে একবার হ্যাঁ স্যার। বলতে? হ্যাঁ, কে বললো? 9টা 31-এ যদি বলতো মধ্যবর্তী কোনটা কত, তখন কি তখন করতাম কত একটু হতো? বলবো? তো 9টা 31, তাহলে এবার আমাকে এবার কি করতে হবে? তাহলে আমি এই একটা একটা করে ঘর নিয়ে যাব না। 9টা 31 মানে তাহলে প্রথম কথা আমাকে দেখতে হবে এখানে 60 মিনিটের জন্য 360 ডিগ্রি। তখন আমাকে কি দেখতে হবে? যে এখানে যদি এক পাক মিনিট মিনিটের কাঁটাটা অনুযায়ী ঘুরে করতে আসে হবে। তখন 60 মিনিট। তাহলে 60 মিনিটের জন্য হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 1 মিনিটের জন্য কত? 31 মিনিটের জন্য কত? বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ বুঝেছি। 9টা 31 বাজে 31 মিনিটের জন্য কত সেটা বের করতে হবে আমাদেরকে। বাকিদের আচ্ছা বুঝেছি। স্যার বুঝতে পেরেছি। স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে নেক্সট অঙ্কগুলো তুলে নিয়ে যাই পরের পেজে। নাম্বার 9, কি দেওয়া আছে? tan theta is equal to 4/3। তাহলে বলেছে sin theta প্লাস cos theta র মান বের কর।
এটার ভ্যালু বের করা। অনেকভাবেই করতে পারি এটা। এখান থেকে আমরা ওই সমানুপাতিকের সম্পর্ক ধরে বেরোই, দেখি কি হচ্ছে। ট্যান থিটাকে আমরা লিখতে পারি, মানে প্রথম কথা এই অঙ্কটা আমি বলেছিলাম যে অত সূত্র যার মনে থাকছে না সে একদম সরাসরি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেবে। সমকোণী ত্রিভুজ এঁকে নিয়ে একটা কোণ থিটা ধরে নেবে, ত্রিভুজটার নাম দিয়ে দেবে ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্ব ভূমি। তাহলে এখান থেকে আমরা ডেফিনেটলি এসি পেয়ে যাব 16 আর 9 25 মানে 5k। এটা বার করতে হবে, কোথা থেকে বের করতে হবে না, এসি ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের রুট ওভার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, হয়ে গেল এসি। যখন এটা পেয়ে গেলাম তাহলে এখান থেকে সাইন থিটা পেয়ে যাব, লম্ব বাই অতিভুজ 4k বাই 5k 4/5, কস থিটা পেয়ে যাব ভূমি বাই অতিভুজ 3k বাই 5k 3/5, মানে আলটিমেটলি উত্তর হবে 7/5। কিন্তু আমি এটা তো আমি বলেইছি যে যার অত সূত্র মনে নেই, এই জাতীয় অঙ্ক যখন ওই 6টা কোণানুপাতের মধ্যে যে কোনো একটা কোণানুপাত আমাদেরকে দিয়ে দেবে, দিয়ে আমাদের কিছু বার করতে বলবে, আমি চট করে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব, নাম দিয়ে নেব, অ্যাঙ্গেলটা ধরে নেব, তার রেসপেক্টে কোন দুটো বাহুর রেশিও দেওয়া আছে সেগুলো ধরে নিয়ে বাকি বাহুটা বের করে নেব। 3টে বাহু যখন পেয়ে যাব আমি ত্রিকোণমিতির বাকি 5টা পেয়েই যাব। সেই 5টার মধ্যে থেকে যেগুলো আমাদের রিকোয়ারমেন্ট সেগুলোকে বের করে নিয়ে যা করতে বলবে সেটা করব। এই অঙ্কটাকে একটু অন্যভাবে দেখ। তা আমাদের ট্যান থিটা মানে আমরা কি জানি, সাইন থিটা বাই কস থিটা। মানে এটা করিয়ে দেওয়ার অন্য কোনো কারণ নেই, যদি অন্য কোনো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে তার জন্য। দিয়ে এবার কি করছি, এখানে ব্যস্ত প্রক্রিয়া, এই ব্যস্ত না একান্তর প্রক্রিয়া অ্যাপ্লাই করছি। মানে চারটাকে চলে নিয়ে আসছি নিচে, আর এই কস থিটাটাকে নিয়ে চলে যাচ্ছি ওপরে। একান্তর প্রক্রিয়া বলে এটাকে। তাহলে সাইন থিটা বাই 4 কস থিটা বাই 3। তারপরে কি করছি, এর যে সংযোজন পদ্ধতি যেটা হয় ওখানে না, এবার কি করছি দুদিকে স্কোয়ার করে দিচ্ছি। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই 16, আর এখানে হচ্ছে কস স্কোয়ার থিটা বাই 9। তাহলে এর একটা অনুপাতের মান কি হয়, প্রত্যেকটা অনুপাতের মান সংযোজন পদ্ধতি যদি করা যায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা নিচে 16 যোগ 9, তাহলে উপরে 1/25। বা সবকটাকে যদি আবার স্কোয়ার রুট করে দাও তাহলে সাইন থিটা বাই 4 কস থিটা বাই 3 ইজ ইকুয়াল টু 1/5। তাহলে দেখো সাইন থিটা বাই 4 যদি 1/5 হয় তাহলে সাইন থিটার মান 4/5 পেয়ে গেলে। কস থিটার মান যদি কস থিটা বাই 3 যদি 1/5 হয় তাহলে কস থিটা 3/5, কস থিটার মান 3/5 পেয়ে গেলে 7/5। উত্তরটা এটাই হবে। এটা যেটা অল্টারনেটিভ প্রসিডিওর। এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে আমাদের, একটু টাফ অঙ্ক করতে গেলে, তাই এটা করিয়ে দিলাম। স্যার লাস্টের দিকটা আরেকবার একটু বলবেন? প্রথমত এই দুটো বর্গ করে এটা পাচ্ছি না, একটা লাইন করলে ভালো হতো। তাহলে প্রতিটি অনুপাতের মান হয় কিন্তু এটা সংযোজন পদ্ধতি, যোগ, উপরেরটার যোগ নিচেরটার যোগ। তাহলে উপরে যোগ করলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, নিচে 16 আর 9 যোগ করলে 25। তাহলে আমি যখন বর্গ করেছিলাম বর্গ করে এটা পেয়েছি, আবার স্কোয়ার রুট করে দিচ্ছি। তাহলে স্কোয়ার রুট করে দিলে এটাকে বর্গমূল করলে সাইন থিটা বাই 4, এটাকে বর্গমূল করলে কস থিটা বাই 3, এটাকে বর্গমূল করলে 1/5। ঠিক আছে, মাইনাসটা নেব না, কারণ মাইনাস তো এখানে বেরোবে না আমাদের কোথাও, তাই মাইনাসটা নেব না। বোঝা গেল? নাম্বার 10, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে আমাকে সব ধরে নিতে হচ্ছে একটা একটা করে। ধরা যাক ব্যাসার্ধ হচ্ছে r একক, উচ্চতা লাগবে কিনা জানি না, ধরে রাখি, না লাগলে না লাগবে। উচ্চতা h একক,
তির্যক উচ্চতা এল একক। এবার যা যা বলে সেটা বের করি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হচ্ছে? তাহলে সুতরাং পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের পাই আর এল, এত বর্গ একক। আর কি দিয়েছে? ভূমিতলের ক্ষেত্রফল। ভূমিতলের ক্ষেত্রফল মানে তো বৃত্ত, কারণ এটা শঙ্কুর ভূমিতল বলতে তো আমরা বৃত্তকেই বুঝি। না বুঝলে থ্রিতে চলে যাও, যে একটা শঙ্কুর ভূমিতল কি হতে পারে। একটা শঙ্কুর ভূমিতল কি হতে পারে দেখো এখানে, ভূমিটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই দেখো এটা কি, এটা বৃত্ত। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল বলতে এটাই, একটা শঙ্কুর। এই যদি শঙ্কুটা হয় তাহলে ভূমিতলের ক্ষেত্রফল মানে এটা, আর পার্শ্বতলের ক্ষেত্রফল বলছি ওপরের দিকে যেটা আছে সেটা। তো চলে এসো, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার, এটাও বর্গ একক। আমাকে কি বলেছে? প্রশ্নানুসারে, অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারছি? পার্শ্বতলের ক্ষেত্রফল দ্যাট ইজ পাই আর এল which is equal to ভূমিতলের ক্ষেত্রফলের কত গুণ? √5 গুণ। তাহলে একে গুণ করব √5 দিয়ে, পাই পাই গেল, একটা করে আর গেল, যদি দুদিকে স্কোয়ার করে দিই তাহলে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, আর √5 এর স্কোয়ার করলে 5 হয় আমরা জানি। এবার আমাকে কার কার মধ্যে বলেছে? উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে উচ্চতাটাও কাজে লাগছে আমাদের। আর শঙ্কুর ক্ষেত্রে আমরা কি জানি? শঙ্কুর ক্ষেত্রে তো আমরা জানি যে ওই তির্যক উচ্চতাটা স্কোয়ার, সেটা সেটা উচ্চতা স্কোয়ার আর ব্যাসার্ধ স্কোয়ারের যোগফলের সঙ্গে সমান হয়। তাহলে এখান থেকে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 আর স্কোয়ার থেকে আর স্কোয়ার চলে গেলে 4 আর স্কোয়ার, তাহলে এইচ ইকুয়াল টু প্লাস মাইনাস হয়, কিন্তু এগুলো তো সবকটাই দৈর্ঘ্য, তাহলে মাইনাস আসার কোনো প্রশ্ন নেই। তাহলে আমাকে বের করতে হচ্ছে এইচ বাই আর ইজ ইকুয়াল টু 2, তার মানে এইচ ইজ টু আর দ্যাট ইজ ইকুয়াল টু 2:1। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। নাম্বার 11, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে যদি এত বর্গ সেন্টিমিটার পাত লাগে তবে ওই বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তো বাটি যখন তৈরি করছি তাহলে এই ক্ষেত্রে যখন পাত লাগছে তাহলে ডেফিনেটলি সেটা কি হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল। তার মানে আমরা যদি ব্যাসার্ধটা যদি আর ধরি তাহলে অর্ধগোলাকৃতি বাটির বা অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল কত? 2 পাই আর স্কোয়ার। তাই 2 পাই আর স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কত? 173.25 বা 2 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 173.25। তার মানে এখান থেকে যেটা পাবো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 173.25 ইন্টু 7 বাই 2 ইন্টু 22। এই পয়েন্ট তুললে নিচে হচ্ছে 100, তাহলে 5 দিয়ে যায়, 5 20 100, আর ওপরে 5 দিয়ে কত হবে? 3 5 15, 4 5 20, 5 6 30, 5 5 25, আবার 5 দিয়ে গেলে 5 6 30, 5 9 45, 3 5 15, 4 5 20, 11 দিয়ে 2, 11 দিয়ে 6 3, তার মানে ওপরে চলে যাচ্ছে। তার মানে আর ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার, ওপরে থাকছে আমাদের 63, মানে 9 ইন্টু 7, একটা 7 আরো একটা 7 ওপরে ছিল,
নিচে 2 দুগুণে 4 গুণ 4, তাহলে বর্গমূল করা মানে 3 ইন্টু 7/4, তার মানে 21/4। তাহলে ব্যাসার্ধ পেলাম, আমাকে বলেছে ব্যাস, তাহলে 21/4 ইন্টু 2 এত সেন্টিমিটার। 21/2, ভাগটা কিন্তু ভুল হয়, 21/2 এমনি ভাগ করতে গেলে 1.5, আমি ম্যাক্সিমাম ছেলেকে লিখতে দেখেছি, তাই ভাগটা ঠিক করে লিখবে। নাম্বার 11 গেল। নাম্বার 12, নাম্বার 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম। ছক থেকে সংখ্যাগুরু মান শুধু শ্রেণীটা লিখতে হবে। তাহলে সংখ্যাগুরু মানের শ্রেণীটা যখন লিখতে হবে আমাদের, তাহলে এখানে প্রথমে বলেছে 10-এর কম, তার মানে আমাদের যেটা ছক হবে সেই ছকটা কি হবে, 0 থেকে 10, হিসেব তাই বলে আমাদের। তাহলে প্রথম কথা এখানে লিখি 0 থেকে 10, 10-এর কম। তো 0 থেকে 10 যখন, 0 থেকে 10-এর পরিসংখ্যা তো 3ই বলেছে। তারপর একটা 20-র কম, 20-র কম মানে 10 থেকে 20, তো 10 থেকে 20 কত হবে, 12 দিয়েছে, তার মানে 12 থেকে 3 বিয়োগ, দ্যাট ইজ ইকুয়াল টু 9। তারপরে বলেছে 30-এর কম, 30-এর কম মানে 20 থেকে 30, 20 থেকে 30 মানে হচ্ছে 27, 27 থেকে 12 গেলে, 27 থেকে 12 গেলে হচ্ছে 15। তারপরে হচ্ছে আমাদের 30 থেকে 40, 30 থেকে 40 মানে 57 থেকে 27 গেলে 30। আর তারপরে হচ্ছে আমাদের 40-এর কম, তারপরে 50-এর কম 75, 50-এর কম 75 মানে 40 থেকে 50, 75 থেকে বিয়োগ করতে হচ্ছে 57, 8-আর সাথে 15, হাতে 1 6 18। আর সবার লাস্টে আসছে 50 থেকে 60, সেটা কাকে বিয়োগ করছি আমরা, 80 থেকে 75, 80 থেকে 75, দ্যাট ইজ 5। তো সংখ্যাগুরু শ্রেণীটা শুধু বের করতে বলেছে, সংখ্যাগুরু শ্রেণীটা ডিপেন্ড করছে কার উপরে, পরিসংখ্যার উপর। এখানে সবচেয়ে পরিসংখ্যা বেশি কোথায়, সবচেয়ে পরিসংখ্যা বেশি এই জায়গাটায়। তাহলে আমাদের যেটা সংখ্যাগুরু শ্রেণী, সংখ্যাগুরু শ্রেণীটা হচ্ছে কত, 30 থেকে 40। এই হচ্ছে আমাদের উত্তর হওয়া উচিত। বোঝা গেল নিশ্চয়ই? তো সংখ্যাগুরু মান চেয়েছিল। না না, সংখ্যাগুরু মান শ্রেণীটি লেখ, প্রশ্ন পুরোপুরি পড়তে হয়। না স্যার, যদি আমি শ্রেণীর সাথে সাথে মানও বার করে দিই। মান বের করলে অসুবিধে কিছু নেই, কিন্তু মানে অ্যাজ এ গুড স্টুডেন্ট হিসেবে, তার মানে প্রশ্নটা তুমি পড়োনি পুরোপুরি। আনসার অলওয়েজ স্পেসিফিক হওয়া উচিত, তাতে টাইম বাঁচে, অন্য কোশ্চেনের উপর কনসেন্ট্রেট করতে পারবো। ওইটা করতে গেলে 1 মিনিট তো লাগবেই, আরো সে 1 মিনিটটাও কিন্তু অনেক পরীক্ষার হলে। তো যেটাই পরীক্ষা নিয়েছে এবং পরীক্ষাতে নাম্বারগুলো দিলেই বুঝতে পারবে যে মার্কসগুলো সবার কেমন এসছে। যারা আমার কথা শুনে চলেনি তাদের এক রকমের মার্কস এসছে, আর যারা কথা শুনেছিল তাদের এক রকমের মার্কস এসছে। স্যার ভালো হয়নি স্যার মার্কস, আমি জানি আমারটা। হবে না কেন? স্যার আমি এই পরীক্ষাতে টাইম ম্যানেজমেন্টই করতে পারিনি। এই যে প্রশ্ন সঠিকভাবে পুরোপুরি না পড়লেই টাইম ম্যানেজমেন্ট হবে না। না না স্যার, না স্যার, অনেক স্লো হয়ে গেছিল স্যার, মানে পরীক্ষাটা। আচ্ছা, 5-এর 1, কোন ব্যক্তি এত টাকা ব্যাংকে তার 2 মেয়ে এশা ও অনন্যার নামে এমন ভাবে ব্যাংকে রাখেন যাতে 18 বছর বয়সে উভয় মেয়ের নামে জমানো টাকা সুদে আসলে হবে 34:43, যেখানে বড় মেয়ে এশার বয়স 15 বছর, ছোট মেয়ে অনন্যার বয়স 12 বছর। তাহলে এশার বয়স দিয়েছে 12 বছর, এই 15 বছর, আর অনন্যার বয়স হচ্ছে 12 বছর। তার মানে এই দুজনকেই যদি 18 বছর পর্যন্ত যেতে হয়, তাহলে এশাকে আরো 3 বছর অতিক্রম করতে হবে, তবে তার 18 বছর হবে।
আর অনন্যাকে যদি 18 বছরে যেতে হয়, তার মানে তাকে আরো 6 বছর যেতে হবে, তবে তার 18 বছর হবে। এবার এই যে 1 লক্ষ টাকাটা এই দুই মেয়ের নামে ভাগ করে দিয়েছে, তো 1 লক্ষ টাকা তার কাছে ছিল, 1 লক্ষ না 10 লক্ষ, 10 লক্ষ টাকা তার কাছে ছিল, তার কাছে ছিল 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা ভাগ করে দিয়েছে সে। ধরে যাক বড় মেয়ে এশার নামে রেখেছে x টাকা, তাহলে যে ছোট মেয়ে আছে তার নামে কত লাগবে? 10 লক্ষ মাইনাস x টাকা। তাহলে এবার কি বলছে? সুদে আসলে হবে। তাহলে এই যে x টাকা যে এশার নামে রেখেছে, ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট দিয়েছে 12%, তাহলে 12% রেট অফ ইন্টারেস্টে এই যে x টাকা যেটা এশার নামে রাখছে সেই টাকাটার সুদ কত হবে? সুদ হবে হচ্ছে p আর t বাই 100। তাহলে এর সুদ আসল কত হচ্ছে? এর সঙ্গে আরো আসলটা যোগ করে দিচ্ছি। আবার অনন্যার নামে যে টাকাটা রেখেছে সেই টাকাটা 6 বছর পরে কত টাকা হচ্ছে সুদে আসলে? সুদটা কত হচ্ছে না, তো p আর t বাই 100, এবং এর সঙ্গে তাকে যোগ করতে হচ্ছে কোনটা? আসলটা। তাহলে দেখা যাচ্ছে যে এশা 3 বছর পরে তার নামে যে টাকাটা রাখা হয়েছিল সেই টাকাটা সুদে আসলে হচ্ছে এই টাকাটা, আর অনন্যার নামে যে টাকাটা রাখা হয়েছিল সেই টাকাটার 6 বছর পর সুদে আসলে হচ্ছে এই টাকাটা। তা আমাদের কিন্তু কি দিয়েছে? তাদের সুদে আসলে যে টাকা দুটো হচ্ছে তাদের রেশিও দিয়েছে 34:40। তার মানে কি এইটা আর এইটার রেশিও 34:43। তার মানে প্রশ্নানুসারে আমরা যেটা বলতে পারি এটা হচ্ছে 36x বাই 100 প্লাস x, এইটার সঙ্গে যদি আমরা অনুপাত করি এই পুরোটার, অর্থাৎ 10000000 মাইনাস x ইন্টু 72 বাই 100 প্লাস 10000000 মাইনাস x, এই যে রেশিওটা হচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু 34:43। যে আমাকে প্রশ্ন করেছে ওই ব্যক্তি কোন মেয়ের নামে কত টাকা রেখেছে, তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি যে একটাই ভেরিয়েবল দিয়ে ইকুয়েশন x, তাহলে একটাই ভেরিয়েবলে যদি ইকুয়েশন হয় তাহলে আমাদের একটাই x এর মান বেরোবে। তাহলে x এর যেটা মান পাবো সেটা হচ্ছে এশার নামে টাকা, আর বাকি টাকাটা বিয়োগ করলে হচ্ছে এর নামে। তো এটা করো দেখি তোমরা, এখন সলভটা করো। রেশিও দিয়েছে, তা প্রথম কথা এইখানকার লসাগু 100, এইখানে লসাগু 100, 100 100 কেটে যাবে, এখানে হবে 36x প্লাস 100x, মানে 136x। কি করে হলো নিশ্চয়ই বোঝা যাচ্ছে। লসাগু 100, 100টা এখানে গুণ হবে, 36x প্লাস 136x বাই 100, নিচে 100টা লিখছি না, ইস টু এখানে ওপরে কত হচ্ছে 72 72 0 0 0 0 0 0 মাইনাস 72x প্লাস 100 দিয়ে এটা গুণ হলে 1 2 3 4 5 6 7 8 মাইনাস 100x, নিচে হবে মানে অ্যাকচুয়ালি এইটা এটার লসাগু তো আবার সেই একই জিনিস 100, এটার সঙ্গে 100 গুণ হবে, তো সেটা বাদ দিয়ে এই জিনিসটা আসছে আমাদের নিচে 100। তো অনুপাত যেহেতু সে 100 100 কেটে গেল, ইজ ইকুয়াল টু 34:43। তো এবার যেটা হয় আমাদের সেটা হচ্ছে ওপরে তো আমাদের 136x, নিচে এবার কত হবে? এখানে কটা শূন্য আছে? 1 2 3 4 5 6 7 8, এখানে 1 2 3 4 5 6 6টা, তাহলে 6টা শূন্য তো লিখি আগে, 1 2 3 4 5 6, তাহলে 6টা এখান থেকে বাদ দিয়ে দিই, 6টা এখান থেকেও বাদ দিই,
1 2 3 4 5 6, 6টা এখান থেকেও বাদ গেল, 6টা এইখান থেকেও বাদ গেল। তাহলে এবার থাকছে কত? এখানে থাকছে 100, এখানে থাকছে 72। তাহলে 100 আর 72 যোগ করলে 172 হবে। তাহলে এখানে লিখছি 172 মাইনাস 72x মাইনাস 100x, হচ্ছে মাইনাস 172x ইজ ইকুয়াল টু, এটা লিখতে পাচ্ছি 34/43। তো যদি কিছু কাটাকুটি করা যায়, একটু কেটে কুটে দিই। 34 দিয়ে 4 4 16 6 হাতে 1 3 4 12 1 13, 34 দিয়ে 136 কে কাটাকুটি করা যায়। 34 দিয়ে 136 কে কাটলে হচ্ছে 4 4 4 16 আর তাহলে 4x হলো। তাহলে 4x এর সঙ্গে 43 গুণ করলে কত হচ্ছে? 3 4 12 2 হাতে 1 4 4 16 1 17, 172x ওদিকে হচ্ছে 172 এর পরে 1 2 3 4 6টা শূন্য। হ্যালো স্যার। হ্যাঁ স্যার আমি নিচ থেকে 172 কমন নেই 43 দিয়ে কেটে 4 করে দিয়েছি, আবার 4 4 কেটে দিয়েছি কোনো ওপরে। অসুবিধা নেই, যা খুশি ক্যালকুলেশন যা খুশি করা যায়। মাইনাস 172x এদিকে এলো, তার মানে দুটো 172x কে যোগ করলে 2 ইন্টু 172x সমান সমান 172 1 2 3 4 5 6। আমার x এর মান বের করা নিয়ে কথা, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 172 1 2 3 4 5 6, নিচে আসছে 2 ইন্টু 172, 172 দিয়ে 172 তো কাটাই যাবে, তাহলে 1 2 3 4 5 6, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10 1 2 3 4 5। তার মানে x এর মান কত পেলাম? 500,000 মানে 5 লক্ষ। তাহলে x যদি 5 লক্ষ হয় তাহলে এখানেও কত হবে? এও 5 লক্ষই হবে। তার মানে দুই মেয়ের নামে তিনি 5 লক্ষ টাকা করেই রেখেছিলেন। বোঝা গেছে আশা করি। নেক্সট অঙ্কটাকে তুলে নিয়ে পরের পেজে যাই। তো এখানে বলছে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু, ভালো কথা। তা আমরা সবসময় জানি যে অঙ্কগুলোর ক্ষেত্রে আমি একটা ছবি আঁকা শিখিয়েছিলাম, যেটা স্কেচ করে নিলে আমাদের আর অঙ্কটা পড়ার দরকার হয় না, ছবি থেকে আমরা যা লেখা লিখতে পারবো। তাহলে এখানে আমাদের ফার্স্ট যে বন্ধু, তো লিখছি এখানে প্রথম বন্ধু, বন্ধু আর লিখছি না, দ্বিতীয়, ছবিটা যেহেতু আঁকতে চাইছি আমরা। তো প্রথম বন্ধু প্রথমে দিয়েছে ব্যবসায় 3 লক্ষ টাকা, দ্বিতীয় বন্ধু দিয়েছে 5 লক্ষ টাকা। ব্যবসা শুরু করলো 6 মাস পরে প্রথম বন্ধু ব্যবসা, তার মানে এটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। তাহলে ঠিক 6 মাস পরে, ঠিক 6 মাস পর সে কি করেছে, আবার জমা দিয়েছে। কত টাকা জমা দিয়েছে? আরো 4 লক্ষ টাকা। তাহলে 6 মাস পরে তার কত হয়ে যাচ্ছে? 7 লক্ষ হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় বন্ধু আবার তুলে নিয়েছে 6 মাস পর। দ্বিতীয় বন্ধু আবার কি করেছে? 6 মাস পর টাকা তুলে নিয়েছে। কত টাকা তুলে নিয়েছে? মাইনাস 1 লক্ষ। তাহলে তার কত থাকছে? তার থাকছে 4 লক্ষ। 1 বছরে এত, তার মানে বাকি আরো 6 মাস যাবে, এরও 6 মাস যাবে, এরও 6 মাস যাবে। তার মানে এই যে টাকাটা হচ্ছে, তাহলে এর লেখাটা হচ্ছে কি, সেই প্রথম বন্ধু বছরের শেষে যে লভ্যাংশ পায় তা বছরের প্রথম মাসে পেতে হলে 1 মাস হিসেবে তার মূলধন হচ্ছে, এটাও 6। তাহলে 1 মাস হিসেবে তার মূলধন কত হয় এখানে লিখছি।
3 লক্ষর সঙ্গে 6 গুণ প্লাস 7 লক্ষর সঙ্গে 6 গুণ। দ্বিতীয় ক্ষেত্রে অনুরূপে দ্বিতীয় জনের ক্ষেত্রে 5 লক্ষ ইন্টু 6 প্লাস 4 লক্ষ ইন্টু 6। তাহলে কত হচ্ছে? এখানে শূন্যগুলোকে আগে বার করে দিই, শূন্যগুলোকে বার করে দিই। এখানে 5টা শূন্য, এখানেও 5টা শূন্য, এখানেও 5টা, এখানেও 5টা। তাহলে এখান থেকে 5টা শূন্য মানে একের পরে 5টা শূন্য কমন, এদিকে থেকে একের পরে 5টা শূন্য কমন। তাহলে এখানে থাকবে 3 ইন্টু 6 প্লাস 7 ইন্টু 6, এখানে 5 ইন্টু 6 প্লাস 4 ইন্টু 6। আরো কমন যায়, এখান থেকে 6 কমন, এখান থেকে 6 কমন। তাহলে এখানে থাকে 3 প্লাস 7, এখানে থাকে 5 প্লাস 4, 3 প্লাস 7 হচ্ছে 10, 5 প্লাস 4। তাহলে মূলধনের অনুপাত যদি 10:9 হয়, তাহলে লভ্যাংশের অনুপাতও 10:9। তাদের লাভ হয়েছে কত? আমি লিখছি না, লেখাটা তোমাদের কাজ। 61750 ইন্টু 10/19, এটা আবার প্রথম বন্ধু পাবে, আর দ্বিতীয় বন্ধু যেটা পাবে সেটা হচ্ছে 9/19। 61750। এই গুণগুলো করতে হবে নিজেদেরকে। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো আমরা নেক্সট পেজে যাই। নেক্সট অঙ্কে যাই। নাম্বার 6। নাম্বার 6 কি বলছে? নাম্বার 6 বলছে যে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 3 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসেব করি। এই জাতীয় অঙ্কগুলোতে তো আমরা জানি যে যেটা আমাদেরকে প্রশ্ন করে আমরা সেটা ধরে যদি এগোই আমাদের অঙ্ক হয়ে যাবে। তো এখানে প্রশ্ন করেছে যে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার। তো আমরা এখানে লিখি, ধরি যে অনিকের গতিবেগ সেকেন্ডে x মিটার। তো এবার প্রশ্ন হচ্ছে তাহলে 180 মিটার দৌড়াতে অনিকের কত সময় লাগবে? না, তাহলে সালমারটা বের করে নি। তাহলে সালমার গতিবেগ কত হবে? সেকেন্ডে 3 মিটার বেশি বলেছে অনিকের থেকে, তাহলে x প্লাস 3 মিটার। তাহলে দৌড়াচ্ছে কত? দুজনেই তো 180 মিটার দৌড়াচ্ছে। তাহলে 180 মিটার দৌড়াতে তাদের সময় লাগে কত সময় লাগে? যথাক্রমে করে দিই, তাহলে নামটা লিখতে হবে না। যথাক্রমে তার মানে আগে অনিকের লাগছে সময় হচ্ছে 180/x এত সেকেন্ড, ও এর লাগছে 180/x প্লাস 3 সেকেন্ড। তাহলে প্রশ্নানুসারে ওরা বলছে যে সালমার 2 সেকেন্ড সময় কম লাগে, তাহলে অনিকের বেশি লাগে। তাহলে 180/x থেকে যদি 180/x প্লাস 3 কে বিয়োগ করে দিই সমান সমান 2 হবে। তাহলে এ হয়ে গেল আমাদের ইকুয়েশন। এখান থেকে সলভ করলে আমরা নিশ্চয়ই x এর মান পাবো। তো সেটা আমি তোমাদের জন্য রাখলাম। এই পর্যন্ত যদি কেউ না বুঝতে পারো বলো।
নাম্বার 2 x plus 2 by x plus 1 plus x plus 3 by x plus 2 is equal to 31/12। আরো একটা শর্ত এখানে দিয়ে দিয়েছে যে x এর মান -1 এর সঙ্গে সমান নয়, x এর মান -2 এর সঙ্গে সমান নয়। কেন সমান নয়? কারণ -1 এর সঙ্গে সমান হলে এখানে 0 হয়ে যাবে, তাহলে এটা আনডিফাইন হয়ে যাবে, আবার মাইনাস এর সঙ্গে এটাও আনডিফাইন হয়ে যাবে, মানে ইনফিনিটি হয়ে যাবে। তাই ইনফিনিটির জন্য এটা নট ইকুয়াল টু 1, -1 নট ইকুয়াল টু -2। এক্ষেত্রে আমি সিম্পলি লসাগু করেও তো আমরা কাজ করতেই পারি, কোনো অসুবিধার কিছু নেই। তো আর কি কিছু করা যায়? দেখো একটু ছোট করাই যায়, এরকম ভাবে করতে পারি আমরা। x plus 2 by x plus 1, ওপরে x plus 3 কে আমরা x plus 2 plus 1 লিখতে পারি, নিচে আছে x plus 2, এদিকে 31/12। যদি পদ বিশ্লেষণ করে দিই, মানে x plus 2 by x plus 2 plus 1 by x plus 2, এদিকে 31/12। এটা কেটে কুটে এখানে থাকবে 1, সেই একটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে x plus 2 by x plus 1 plus 1 by x plus 2, এদিকে 31/12 minus 1, তাহলে ডান দিকের লসাগু হচ্ছে 12, 31 minus 12, 31 minus 12 মানে হচ্ছে 19/12। একটু ছোট। তাহলে সিমিলার ওয়েতে আমরা যদি এই x plus 2 টাকে যদি আমরা ভেঙে নিতাম বোধহয় ভালো হতো। তো এটা আবার ভাঙছি, x plus 2 কে মানে একসঙ্গে করলে কাজটা সুবিধা হতো। x plus 1 plus 1, নিচে x plus 1 plus 1 by x plus 2 is equal to 19/12। আবার যদি এটাকে সেপারেশন করে দিই, x plus 1 by x plus 1 plus 1 by x plus 1 plus 1 by x plus 2 is equal to 19/12। এটা কেটে কুটে গেলে 1, 1 by x plus 1 plus 1 by x plus 2 is equal to 19/12 minus 1। এখানে লসাগু হচ্ছে আবার 12, তাহলে 19 থেকে 12 বিয়োগ, that is 7/12। এই যে ইকুয়েশনটা দিয়েছিল আর এই মুহূর্তে যে ইকুয়েশনটা পেয়েছি, দুটোর মধ্যে নিশ্চয়ই একটু হলেও পার্থক্য আছে। তার কি দরকার এত খাটার? আমি প্রথম থেকেই লসাগু করব, কোনাকুনি গুণ করব, সমীকরণ আসবে, কাজ হয়ে যাবে, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তো স্যার লসাগু করলে অনেক বড় ক্যালকুলেশন আসবে। একদম, তাহলে আমরা করতেই পারি ওটা, কোনো অসুবিধা নেই। আর এটা করলে আমাদের কি হবে, একটু হলেও ছোট হবে। সেই ক্ষেত্রে আমাদের যোগ ভাগ গুণ বিয়োগ গুলো একটু হলেও কম করতে হবে। লসাগু x plus 1 into x plus 2, তাহলে এখানে x plus 2 plus x plus 1 is equal to 7/12। এবার তো আমরা as usually যেটা করার আমরা সেটাই করব। তাহলে আমাদের ওপরে হচ্ছে 2x plus 3 by নিচে গুণ করলে হচ্ছে x square plus 2x plus x 3x plus 2 is equal to 7/12। কোনাকুনি গুণ করে দিচ্ছি, 7x square plus 21x plus 14, 24x plus 36, সব একদিকে নিয়ে যাচ্ছি, 7x square minus 3x minus 22 equal to 0। 22 এর সঙ্গে 7, 2 দিয়ে 11, 14 থেকে 11 বিয়োগ করলে 13, তাহলে 7x square minus 14x plus 11x minus 22 equal to 0। ফার্স্টেরটা থেকে 7x কমন গেলে x minus 2, 11 কমন গেলে
x মাইনাস টু ইকুয়াল টু 0, দুটো থেকে x মাইনাস টু কমন গেলে 7x প্লাস 11 ইকুয়াল টু 0, তাহলে x এর দুটো মান পাচ্ছি, একটা 2 আর একটা পাচ্ছি মাইনাস 11/7। তো বোঝা গেল নিশ্চয়ই, সিম্পল ক্যালকুলেশন, আর কিছু নেই। তো নেক্সট নাম্বার 7, আচ্ছা, একটি ছাত্রাবাসের ব্যয় আংশিক ধ্রুবক আর বাকি অংশ ওই ছাত্রাবাসের ছাত্র সংখ্যার সমানুপাতিক। তাহলে একটা ধ্রুবক অংশ, আরেকটা হচ্ছে বাকিটা যেটা সেটা ছাত্রাবাসের। তাহলে ব্যয়কে যদি আমি এখানে y ধরি, টোটাল ব্যয়, এবং সেটা হচ্ছে দুটো অংশের সঙ্গে সমান, যার মধ্যে একটা কনস্ট্যান্ট আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ছাত্র সংখ্যার সমানুপাতিক, যেখানে x টা হচ্ছে ছাত্র সংখ্যা। তাহলে b প্রপোর্শনাল x হলে b ইকুয়াল টু kx, তার মানে এখান থেকে আমরা বলতে পারি a প্লাস kx y ইজ ইকুয়াল টু, যেখানে এটা একটা ধ্রুবক অংশ। ছাত্র সংখ্যা 120 জন হলে খরচ হচ্ছে 48,500 টাকা। তাহলে y এর জায়গায় যখন 48,500 টাকা বসবে, y এর জায়গায় যখন 48,500 বসছে, এটা ফিক্স থাকছে, আর তখন k এর জায়গায় বসছে কত না 120 জন। ছাত্র সংখ্যা আবার যখন 90 জন তখন খরচ 36,500 টাকা। তাহলে যখন 36,500 টাকা খরচ হচ্ছে, তখন a প্লাস ছাত্র সংখ্যা হচ্ছে 90 জন। তাহলে এই দুটো ইকুয়েশন আমরা পাচ্ছি, নাম্বার 1 আর নাম্বার 2, আর এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশন, মানে এমনি 1। তাহলে এই যে 1 আর 2 পেলাম, সেখান থেকে আমরা নিশ্চয়ই a এবং k এই দুটোর মানই বের করে নিতে পারি। সরাসরি যদি এখানে বিয়োগ করে দেওয়া যায়, 48,500 থেকে 36,500 কে বিয়োগ করলে হচ্ছে কত, 12,000। এদিকে a কেটে যাচ্ছে, এদিকে 120 থেকে 90 বিয়োগ করলে হচ্ছে 30k। তাহলে k এর মান হচ্ছে 3 4 12 400। তাহলে k এর মান যখনই 400 পেয়ে যাচ্ছি, তাহলে আমরা k এর মান 400 যে কোনো একটা জায়গায় বসিয়ে দিয়ে, 1 হোক বা 2 হোক, আমরা এর মান বের করে নিতে পারি ধ্রুবক খরচটা। তাহলে ধ্রুবক খরচটা হচ্ছে এদিকে 36,500 বিয়োগ 4 9 36,000, তার মানে বিয়োগ করলে পাচ্ছি 500। তার মানে অ্যাকচুয়ালি y ইজ ইকুয়াল টু যেটা পাচ্ছি আমরা, সেটা কি না, y ইজ ইকুয়াল টু, অর্থাৎ মোট খরচটা ইজ ইকুয়াল টু, ধ্রুবক খরচ হচ্ছে আমাদের 500 প্লাস k এর মান পেয়েছি আমরা 400 ইন্টু x। এবার আমাকে কি বলছে, আমাকে বলছে যদি 100 জন ছাত্রের জন্য তাহলে কত খরচ হবে। তাহলে এবার x যদি 100 জন হয়, তাহলে আমার খরচ কত হবে এটা বার করতে বলেছে। তাহলে x ইকুয়াল টু যদি 100 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের y ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 500 প্লাস 400 সঙ্গে 100 গুণ করব 4000, তাহলে 40,500। বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। নাম্বার 2, কি দেওয়া আছে, x ইজ ইকুয়াল টু 1/√3 মাইনাস 2। তাহলে বলেছে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান বের করো। এরকম ভাবে থাকলে কোনো কাজ নেই, হরের করণীয় নিরসনটা আগে করে দিই, তারপর যা হওয়ার হবে। √3 প্লাস 2 দিয়ে ওপর নিচে গুণ করলে নিচে 3 মাইনাস 4 হবে, তার মানে মাইনাস √3 প্লাস 2 হবে। তাহলে x 1 বাই এটা, তাহলে 1/x কত হবে, 1/x হয়ে যাবে আমাদের 1 মাইনাস এটা। আবার যদি এটা যদি হরের করণীয় নিরসন করি, তাহলে ওপরে হবে √3 মাইনাস 2,
অ্যাকচুয়ালি এক্স কে উল্টে দিলেই তো 1/x হয়, এর দরকার নেই, ছেড়ে দাও। এক্স এর মান তো এটা পেলাম, আর এক্স যদি এটা হয় তাহলে 1/x কত হবে, উল্টে যাবে এটা, √3 - 2। তাহলে x প্লাস 1/x এর মান কত পাবো? x হচ্ছে -√3 - 2, আর a হচ্ছে +√3 - 2। -√3 +√3 গেল -4। এবার আমাকে কার ভ্যালু বের করতে বলেছে, x³ প্লাস 1/x³ এর ভ্যালু। a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউব -3ab ইন্টু a প্লাস b। x x কেটে যাচ্ছে, x প্লাস 1/x এর মান হচ্ছে -4 এর হোল কিউব -3 ইন্টু -4, তাহলে -4 4 16, 4 16 64 প্লাস 12, দ্যাট ইজ -52। বোঝা গেছে নিশ্চয়ই? হ্যাঁ স্যার। নাম্বার 7, লাস্ট দাগের অঙ্ক নাম্বার 8। হ্যালো স্যার। হ্যাঁ, স্যার বলছি আপনার বাড়িতে গিয়ে আবার মানে ক্লাস তো লক্ষ্মী পুজোর পরের দিন। হ্যাঁ, স্যার আচ্ছা নেক্সট উইকে কি পড়াবেন? নেক্সট হচ্ছে কবে জানি, নেক্সট শনিবার মানে সোমবার। নেক্সট সোমবার হবে। নেক্সট শনিবার কি পড়াবেন? নেক্সট শনিবার পড়াবো না, তবে অষ্টমী। উম, আহ, ওই পুজোর পরে পরে অর্থাৎ দশমীর পরেই হয়তো পড়াতে পারি, যেহেতু অনলাইনে, যেহেতু সকালে কাজ, সুতরাং পড়ানোই যেতে পারে। দশমীর পরে আমি গ্রুপে জানিয়ে দেবো, কারণ এই মুহূর্তে এই স্যার পরিস্থিতিতে কেউ দশমীর পরে আপনি বেড়াতেও যাবে না। একটাই ক্লাস পাবেন। হ্যাঁ, স্যার আপনি যেদিন আপনার যেদিন ক্লাস পড়ছে সোমবার ওই দিনই দশমী। তারপরে করাবো। স্যার তারপরে যে শনিবারটা পড়ছে ওই শনিবারই হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিন। শনিবার না, আমি দেখে নেবো, গ্রুপে বলে দেবো, দেখা যাক। আচ্ছা, কারণ এবছর পুজোর তো অত কিছু নেই, সুতরাং ক্লাস করানোই যেতে পারে। দেখা যাক, আমি জানিয়ে দেবো গ্রুপে, কোনো চিন্তা নেই, আমি গ্রুপে সব বলে দেবো, সময়ও জেনে নেব। অন্য সময় আমাদের ফিক্সড সময় ছাড়া যদি অন্য কোনো সময় আমি ক্লাস করাই, তাহলে সেই সময়টা দিয়ে সবার কাছ থেকে জেনে নেব, গ্রুপটা ওপেন করে দেব, যে যার মতামত প্রকাশ করলেই একটা টাইম বেরিয়ে আসবে আমার, অসুবিধার কিছু নেই। এইখানটা দিয়েছে, এইটা প্রমাণ করতে হবে, তে মোটামুটি দেখে বুঝতেই পারছি যে x by যোগ y ভাগ করতে। is equal to a plus 2 by a minus 2। যদি দুদিকেই বর্গ করে দিই তাহলে x স্কোয়ার বাই y স্কোয়ার, এদিকে হচ্ছে আমাদের a প্লাস 2 এর স্কোয়ার, এখানে a মাইনাস 2 এর স্কোয়ার। এবার এটার দিকে তাকিয়ে যোগভাগ প্রক্রিয়া করছি, এখানে যা দিয়েছে এখানে তাই করব, অর্থাৎ x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে আমাকে ডান দিকেও তাই করতে হবে, a প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস 2 হোল স্কোয়ার, a প্লাস 2 হোল স্কোয়ার প্লাস a মাইনাস 2 হোল স্কোয়ার। কি করলাম সেটা লিখে দিলাম যোগ ভাগ করে। বাঁদিকেটা তো আমাদের চলে এসছে, যেটা দিয়েছিল প্রমাণ করতে, এটা চলে এসছে বাঁদিকে। এখন রাইট হ্যান্ড সাইডে আনতে হবে। রাইট হ্যান্ড সাইডে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে 4ab, আর নিচে হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দুই দুই কেটে গেলে যেটা পড়ে থাকে, ওপরে হচ্ছে 4a আর নিচে হচ্ছে a স্কোয়ার প্লাস 4, সেটাই তো আমাদের দিয়েছে প্রমাণ করতে। 8-এর 2 কি আমাকে করাতে হবে? প্রত্যেকে এক এক করে উত্তর দাও, না জয়িতা বেরিয়ে স্যার। যাচ্ছে। না স্যার। না স্যার। বাকি তিনজন? না স্যার। না স্যার না। না স্যার। ওকে, তাহলে 8-এর 2 লেফট করে গেলাম।
তাহলে এই ক্লাস শেষ